আমরা গত দিনের ক্লাসে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় থেকে নীতিমালার উপরে ধারণাগুলো শিখেছিলাম, আত্মস্থ করেছিলাম, বোঝার চেষ্টা করেছিলাম এবং আমি বলে দিয়েছিলাম যে আগামী ক্লাসে আমাদের নীতির উপর আলোচনা করা হবে, যে হিসাব বিজ্ঞান নীতিমালায় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কি কি নীতির উপর ভিত্তি করে আমরা হিসাব নিকাশ সম্পন্ন করি, আর্থিক অবস্থা প্রস্তুত করি, লাভ লোকসান জানার চেষ্টা করি, কারবারের মোট সম্পদ এবং মোট দায় নির্ধারণ করে থাকি। এই নীতিগুলি আমরা আজকে জানার চেষ্টা করব। তোমরা হোয়াইট বোর্ডে লক্ষ্য করছো আমাদের লেখা আছে পঞ্চম অধ্যায়ের নাম হিসাবের নীতিমালা। আমরা আজকে শিখছি নীতিগুলি, যার ভিতর প্রথমেই আসবে ক্রয় মূল্য নীতি। তোমরা ক নাম্বার দিয়ে লিখছ ক্রয় মূল্য নীতি। ক্রয় মূল্য নীতি অনুসারে বলা হয়েছে কারবারে বা ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয়কৃত সম্পদ এর ব্যয় নির্ধারণের ক্ষেত্রে, সম্পদ ক্রয়ের ক্ষেত্রে আনুষঙ্গিক যে যে ব্যয় সংগঠিত হবে, অর্থাৎ ক্রয়কৃত সম্পদ আনয়ন ব্যয় অর্থাৎ পরিবহন, সংস্থাপন ব্যয়, সবগুলি ব্যয়কে একত্রিত করে বা যুক্ত করে সম্পদের মূল্য নির্ধারণ করতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণীতে ওই পরিমাণ মূল্য প্রদর্শন করতে হবে। এখানে আর একটি বিষয় খেয়াল রাখতে হবে, ব্যবসা যতদিন পর্যন্ত চলমান আছে ক্রয় মূল্যের উপর ভিত্তি করে সম্পদের মোট মূল্য দেখাতে হবে। সম্পদের মূল্য হ্রাস পাক অথবা বৃদ্ধি পাক এর উপর গুরুত্ব আরোপ করা যাবে না। অর্থাৎ কৃত সম্পদের মোট মূল্যের উপর ভিত্তি করে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ মূল্য দেখাতে হবে। আমরা খ দাগে আসি বা পরবর্তী পয়েন্টে আছি। পরবর্তী পয়েন্টটা আমাদের বলা হচ্ছে রাজস্ব স্বীকৃতি নীতি। খ রাজস্ব স্বীকৃতি নীতি। এই নীতি অনুসারে সম্পদের মূল বা সম্পদের হিসাব করার মধ্যে অর্জিত আয়কে নগদ প্রাপ্ত বা প্রাপ্য আয় হিসাবে দেখাতে হবে, যেখানে প্রাপ্য আয় হিসাবে দেখানোর ক্ষেত্রে আদায়কৃত বা আদায়যোগ্য আয়কে শুধুমাত্র হিসাবে বিবেচনা করতে হয়। যে আয় আদায়ের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি তাকে আয় হিসাবে বিবেচনা করা যাবে না। কোনো পণ্য তৈরি করলে বা ওই কোনো পণ্যের ফরম্যাট গ্রহণ করলে বিষয়টিকে আয় হিসাবে ধার্য করা হয় না। পণ্যের বিক্রয় দ্বারা আয়ের ক্ষেত্রে মালিকানা হস্তান্তরিত হবে এবং সেবা আয়ের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির নিশ্চয়তা থাকতে হবে। তাহলে আমরা দেখলাম রাজস্ব বলতে এখানে আমরা কর, ভ্যাট এইগুলো নয়, আমরা এটাকে বুঝে নিচ্ছি আয়। আয় স্বীকৃত নীতিতে তাহলে বলা হচ্ছে
যদি আয় হয় তাহলেই হিসাবের খাতায় লেখা হয়। আয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে লাভ লোকসান বিবরণীতে আর আয় বিবরণীতে আয় হিসাবে দেখানো যাবে না। ক্রেতা আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করতে চাইল, এই পণ্যের জন্য তারা ফরমায়েশ দিল, কিন্তু বিক্রয় নিশ্চিত হলো না, তাহলে তা আয় হিসাবে পরিগণিত হবে না। শুধুমাত্র বিক্রয় পরবর্তী নগদ অর্থ প্রাপ্তি সাপেক্ষে যে পরিমাণ টাকা নিট লাভ হবে তাকে আয় হিসাবে গণ্য করা যাবে। তবে ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রেও যে হিসাবে তা গণ্য করা যাবে না তা নয়, তবে সে প্রাপ্তিটা কি হতে হবে, নিশ্চিত করে নিতে হবে বা প্রাপ্তিটা নিশ্চিত হবে। এমন অবস্থার উপর ভিত্তি করে আমাদের রাজস্ব স্বীকৃত নীতিমালাটি পরিচালিত হয়। আমরা পরবর্তী নীতিতে যাচ্ছি। পরবর্তী নীতি আমাদের আছে মিলকরণ নীতি। মিলকরণ নীতি। আমরা মিলকরণ নীতিতে কি জানতে পারছি? মিলকরণ নীতিটা হবে প্রকৃত মুনাফা নির্ণয় করার জন্য হিসাবকালের বিপরীতে শুধুমাত্র ওই হিসাবকালের ব্যয়কে লিপিবদ্ধ করতে হবে। যেমনটি দেখো যে আমরা বিজ্ঞাপন ব্যয়ের ক্ষেত্রে বিলম্বিত বিজ্ঞাপন আমরা বিশদ আয় ব্যয় বিবরণীতে বাদ দিয়ে দেখিয়ে থাকি। বিজ্ঞাপন হিসাবে 5 বছরের জন্য 50,000 টাকা ব্যয় হলো। এই ব্যয়টাকে, পুরো ব্যয়টাকে চলমান বছরে ব্যয় হিসাবে দেখানো যাবে না। বিলম্বিত আকারে বা বিলম্বে আরও ব্যয় হবে 4 বছরের ব্যয়, যে জন্য বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ হবে 40,000 টাকা। আমরা কি করি, বিশদ আয় ব্যয় বিবরণীতে ইনার কলামে বিজ্ঞাপন ব্যয় 50,000 টাকা লিখে তার থেকে বিলম্বিত বিজ্ঞাপন বলে 40,000 টাকা বাদ দিয়ে 10,000 টাকা ব্যয় হিসাবে দেখাই, আর বাকি 40,000 টাকা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ হিসাবে দেখাচ্ছি। তাই বলা হলো যে মিলকরণ নীতিতে শুধুমাত্র চলমান হিসাব বছরের ব্যয়টুকুকে ব্যয় হিসাবে দেখানো যাবে। অতিরিক্ত ব্যয় চলমান হিসাব বছরে না দেখিয়ে তা প্রকৃত হিসাব বছর বা পরবর্তী হিসাব বছরের ক্ষেত্রে পরবর্তী হিসাব বছরের জন্য সমন্বয় করতে হবে। মিলকরণ নীতিতে আমরা এখানে আরো একটা অতিরিক্ত জিনিস দেখতে পাই। আর্থিক অবস্থার বিবরণীতে খরচ হতে বা চলমান খরচ হতে অগ্রিম খরচ বাদ ও বকেয়া খরচ যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করা হয়। একইভাবে প্রাপ্ত আয়ের সাথে বকেয়া আয় যোগ হবে। যদি কোনো অগ্রিম আয় থেকে থাকে সেটা বাদ যাবে। এটাই আমাদের মিলকরণ নীতির মূল কথা। এর পরবর্তীতে আমাদের আছে পূর্ণ প্রকাশ নীতি। আমরা দাগ নম্বর ঘতে লিখছি পূর্ণ প্রকাশ নীতি, এবং এই পূর্ণ প্রকাশ নীতির মাধ্যমে আমাদের নীতির ধাপগুলি শেষ হবে। তবে এখানে পূর্ণ প্রকাশ নীতির মূল ব্যাখ্যার আগে আমি কিছু কথা তোমাদের বলে নিই। আমি যখন তোমাদের শেখাচ্ছি তখন আমার শেখানো তথ্যগুলো যদি পূর্ণরূপে প্রকাশিত না হয়, যা তোমাদের শেখার জন্য বাধার সৃষ্টি করে। অনুরূপভাবে যখন তুমি হিসাব প্রস্তুত করছো, সেই হিসাবের প্রকাশিত দিক
পূর্ণরূপ না হলে এই হিসাবের ব্যবহারকারী যারা, ব্যবসায়ের মালিক পক্ষ, সরকার পক্ষ, ঋণদানকারী, তাদের কাছে এটা অস্পষ্ট থেকে যাবে এবং অস্পষ্ট হিসাবের মাধ্যমে কোনো হিসাব সম্পর্কে সম্যক ধারণা আর প্রকৃত ধারণা কারোরই অর্জন হতে পারে না। এজন্যে পূর্ণপ্রকাশ নীতিতে বলা হয়েছে অস্পষ্ট কোনো বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করা যাবে না এবং তার মাধ্যমে নিট লাভ, নিট লোকসান নির্ধারণ করা যুক্তিসঙ্গত নয়। এরপরেও দেখো, আমি এখানে তোমাদের একটু বইয়ের সংজ্ঞা আকারে বা বইয়ের কথা অনুসারে ব্যাখ্যা দিতে চাচ্ছি। সেটা কেমন হচ্ছে? এই নীতি অনুযায়ী সকল সঠিক, তাৎপর্যপূর্ণ ও প্রাসঙ্গিক তথ্য যা প্রতিষ্ঠানের আর্থিক বিষয়বলীর সাথে সংযুক্ত আর সম্পর্কযুক্ত, সেসব অবশ্যই আর্থিক বিবরণীতে পূর্ণ মাত্রায় প্রকাশ করতে হবে, যাতে এই আর্থিক বিবরণী ব্যবহারকারীরা সহজেই তা বুঝতে পারে এবং তা থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। কোনো তথ্য গোপন করা যাবে না। হিসাব পদ্ধতিতে কোনো পরিবর্তন থাকলে পরিবর্তনের কারণ সহ তা উল্লেখ করতে হবে। এটা আমাদের বিভিন্ন লেখক বিভিন্নভাবে এটাকে প্রকাশ করেছে, কিন্তু আমরা পূর্ণ প্রকাশ নীতি অনুসারে আমরা যেটুকু বুঝি তা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। তোমরা এর আগে হিসাব সম্পর্কিত ধারণাগুলো পেয়ে গেছো। আজকে নীতি সম্পর্কে ধারণা অর্জন করলে কিছু সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতাগুলো তোমরা এই ধারণা এবং নীতির থেকে নিজেরাই বুঝতে পারবে। আলোচনা করার খুব প্রয়োজন আছে বলে তোমাদের কাছে মনে হবে না। তো এমন অবস্থায় আমরা কি করতে পারি, সীমাবদ্ধতাগুলো আমরা একটু দেখে নিতে পারি আজকে, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা লিখলাম সীমাবদ্ধতা। সীমাবদ্ধতাগুলো আমরা রোমান সংখ্যা দিয়ে লিখে যাচ্ছি। রোমান সংখ্যার 1 আছে সীমাবদ্ধতা হিসাবে। প্রথমত দেখো, ব্যয় সুবিধা সম্পর্কে সীমাবদ্ধতা। ব্যয় সুবিধা সম্পর্কে সীমাবদ্ধতা রোমান সংখ্যা 2 আছে বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা। রোমান সংখ্যা 3 দিয়ে লেখো শিল্প রীতি, শিল্প রীতির সীমাবদ্ধতা। রোমান সংখ্যা 4 দিয়ে লেখো রক্ষণশীলতার সীমাবদ্ধতা। তাহলে আমরা দেখলাম আমরা আজকে 4টি নীতি এবং 4টি সীমাবদ্ধতা, মোট 8টি বিষয় সম্পর্কে ধারণা অর্জন করলাম। আমি তোমাদের সংক্ষিপ্ত আকারে দেখো বলে দিচ্ছি। ব্যয় সুবিধা সম্পর্কে সীমাবদ্ধতা। হিসাব বিজ্ঞানের এই নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সকল সময় ব্যয় সমান থাকে না, ব্যয়ের তারতম্য বা পার্থক্য পরিলক্ষিত হয়।
এর জন্যে ব্যয় সীমাবদ্ধতার সৃষ্টি হয়। হিসাব রক্ষকের বা হিসাবের হিসাব প্রস্তুতকারকের বস্তুনিষ্ঠতার অভাবে অনেক ক্ষেত্রে আমাদের হিসাব ব্যর্থতায় পর্যবেসিত হয়, যেটাকে বস্তুনিষ্ঠতার সীমাবদ্ধতা বলা হচ্ছে। শিল্পরীতি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকমের স্থানীয় নীতির পার্থক্য তারতম্য পরিলক্ষিত হয়, যেটা শিল্পরীতির সীমাবদ্ধতা সৃষ্টি করে। আমরা জানি রক্ষণশীলতার নীতি অনুসারে সমাপনী মজুত পণ্য ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যে মূল্যটি ছোট তাকে দেখাতে হয়, এটা রক্ষণশীলতার নীতি। কিন্তু মজুদের ক্ষেত্রে বা কৃত পণ্যের ক্ষেত্রে কম মূল্য দেখানোর জন্যে অনেক সময় হিসাবের ক্ষেত্রে সঠিকতা ঠিক থাকে, তবে মূল তথ্যের ভিতর তারতম্য সৃষ্টি করে থাকে। যেজন্য আমাদের এই রক্ষণশীলতার নীতি কিছু কিছু ক্ষেত্রে আমাদের হিসাব পরিচালনা এবং হিসাব প্রস্তুতে বাধার সৃষ্টি করে থাকে। যাক, তোমরা এটা বাসায় আরেকবার ভালো করে দেখো, আরেকবার জানার চেষ্টা করো। এমন কথা বলে আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো।